আজকে আমরা ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কোন কোন লেসন তোমাদের পড়তে হয়। 1 নম্বর হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, 2 নম্বর অল অ্যাবাউট আ ডগ, 3 নম্বর হচ্ছে অ্যাটাম, 4 নম্বর আ ডে ইন দ্য জু, 5 নম্বর অল সামার ইন আ ডে। এই 1 থেকে 5 নম্বর লেসন তোমাদের সাধারণত প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হয়। এর সঙ্গে থাকবে আনসিন, ঠিক আছে, আনসিন প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে এবং রাইটিং স্কিল, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এগুলো থাকবে। এই রাইটিং স্কিল, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এইগুলোর জন্য তোমাদের এই যে লেসনগুলো রয়েছে তার মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া থাকে, এখানে তোমাদের যে গ্রামার এবং ভোকাবুলারি থাকে এবং রাইটিং থাকে, সেই অ্যাক্টিভিটিগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। তার মধ্যে থেকে তোমাদের প্রশ্ন সাধারণত দেওয়া হয়। ওকে, তো তোমাদের নাম্বার বিভাজনটা কীরকম করা হয় দেখো। এখানে তোমাদের যে প্রোজ থাকে, ঠিক আছে, প্রোজ থেকে প্রোজ বলতে যে গল্প আর কি, সেখান থেকে তোমাদের সাধারণত টোটাল 6 নম্বর থাকে। ঠিক, 1 নম্বর এমসিকিউ তোমাদের, তারপর হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন মিলিয়ে 6 নম্বর থাকে এবং পোয়েট্রি অর্থাৎ কবিতা সেখান থেকে থাকে 4 নম্বর। এরপর আনসিন প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজ থেকে টোটাল থাকবে 10 নম্বর। ওকে, আর রাইটিং স্কিল থাকবে 10 নম্বর এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেখান থেকে সাধারণত 10 নম্বর থাকে। তো এরকম করে তোমাদের 40 নম্বরের পরীক্ষা, প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা কিন্তু হবে 40 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট সময় কিন্তু দেওয়া থাকতে পারে। তো আমরা একটি কোশ্চেন পেপারের এখানে উত্তর দেখে নেব। দেখো প্রথমে রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে, এখানে এটা 1 নম্বর থেকে প্রশ্ন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে বলা হচ্ছে। প্যাসেজটি লেসন 1 থেকে দেওয়া হয়েছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা সেখান থেকে। এখানে কি বলা হচ্ছে দেখো, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই বেনিয়ান ট্রি। দেখো ভোলা গ্র্যান্ডপা কী করলেন, ভোলা গ্র্যান্ডপা বলতে ভোলা দাদু, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে, ক্লাইম্বড আপ মানে উঠে পড়লো, আর নিয়ার বাই বেনিয়ান ট্রি, আর নিয়ার বাই মানে হচ্ছে কাছাকাছি একটা বেনিয়ান ট্রি অর্থাৎ বট গাছের উপরে উঠে পড়লো। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। তো দ্য টাইগার বাঘটা কী করলো, রোড মানে গর্জন করতে শুরু করলো, অ্যান্ড সার্কেলড এবং ঘুরপাক দিতে লাগলো, দ্য ট্রি গাছটাকে, যে গাছের ওপরে ভোলা দাদু উঠেছিলেন, অ্যাবাউট 100 টাইমস প্রায় 100 বার সেই গাছটাকে ঘুরপাক দিল। দেন তারপর ইট সেটেলড ডাউন মানে এক জায়গায় বসে পড়লো, আন্ডার আ বুশ একটা ঝোপের নিচে, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। অর্থাৎ এই বাঘটা কী করলো, সেই ঝোপের নিচে তো বসে পড়লো কিন্তু তার চোখ দুটো ছিল ভোলা দাদুর উপর, অর্থাৎ ভোলা দাদুর দিকে তাকিয়েই কিন্তু বাঘটা এক জায়গায় বসে পড়লো। উইথ নাইটফল বলতে রাত্রি পড়ার সঙ্গে সঙ্গে আর কি, উইথ নাইটফল অর্থাৎ রাত্রি পড়ার সঙ্গে সঙ্গে কী হলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, তার ফরেস্ট মানে জঙ্গলটা গ্রিউ ডার্ক মানে অন্ধকারে পরিণত হলো, অ্যান্ড সাইলেন্ট এবং চুপচাপ বা নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। তো ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার মানে শুনতে পেলেন, কি শুনতে পেলেন, দ্য টাইগার অর্থাৎ বাঘটা, বিটিং ইটস টেল, তার যে টেল মানে লেজ, তার লেজটা কী করছে, বিটিং মানে হচ্ছে আঘাত করছে কোথায়, অন দ্য ড্রাই লিভস অর্থাৎ শুকনো পাতার ওপরে বাঘটা তার লেজ দিয়ে যে আঘাত করছে সেই আওয়াজটা ভোলা দাদু শুনতে পেলেন। আওয়ার্স পাস্ট মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেল, ডন ব্রোক অর্থাৎ ভোর হয়ে গেল, ভোর হলো আর কি, ব্রোক মানে ভোর হলো। উইথ দ্য কুইং অফ ডাবস মানে ঘুঘুর, সকালবেলা হচ্ছে কি পাখি ডাকে, তো পাখি অর্থাৎ এখানে ঘুঘুর ডাকে ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন মানে হচ্ছে নিচে নেমে আসলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আর লিটল অ্যাওয়ে। দেখো দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন মানে একদল মানুষ, কয়েকটা মানুষ ছিল আর কি, একদল বলতে সেখানে কয়েকটা মানুষ ছিল, অন আ মাউন্ট আর লিটল মানে হচ্ছে একটু দূরে, আর মাউন্ট মানে একটা উঁচু ঢিবি, একটা উঁচু ঢিবিতে কয়েকটা মানুষ ছিল, একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, তো ভোলা গ্র্যান্ডপা সেই উঁচু ঢিবিটার দিকে উঠে গেল, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং প্রথম লোকটাকে সে রিকোয়েস্ট করলেন ভোলা দাদু, বা অনুরোধ করলেন কি, হি স অর্থাৎ প্রথম যে লোকটাকে ভোলা দাদু দেখতে পেলেন তাকে রিকোয়েস্ট করলো, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক মানে পান করার জন্য তার কাছে থেকে একটু জল চাইলেন।
দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। তো দ্য ম্যান অর্থাৎ যে মানুষটাকে ভোলা দাদু জল চেয়েছিল আর কি, সেই মানুষটা হ্যাড সিন মানে দেখতে পেয়েছিল বা দেখেছিল দ্য টাইগার ওয়েটিং মানে বাঘটাকে ওয়েট করতে, ওয়েটিং মানে ওয়েট অপেক্ষারত বাঘটাকে দেখতে পেয়েছিল, যে ভোলা দাদু ওপরে ছিল আর বাঘটা নিচে অপেক্ষা করছিলেন, এই ব্যাপারটা কিন্তু সেই লোকটা দেখতে পেয়েছিল। হি ওয়াজ মাচ দেখো হি ওয়াজ মাচ বি ওয়াইল্ডার্ড। এখানে বি ওয়াইল্ডার্ড মানে কি, তিনি ভীষণ মানে খুব মানে অদ্ভুত ব্যাপারে এরকম একটা তার কাছে মনে হলো আর কি, ঠিক আছে, সেই লোকটার কাছে। এরপর দেখো হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্রান্ডপা। তো তিনি এই ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন যে হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার গোপন ব্যাপারটা কি, দ্যাট ইউ সিম্পলি ওয়াকড, তুমি বেশ খুব সাধারণভাবে হেঁটে চলে আসলে পাস্ট দ্য হাংরি বিস্ট, এই ক্ষুধার্ত বিস্ট মানে ক্ষুধার্ত জন্তু বলতে এখানে, বিস্ট মানে জন্তু, জন্তু বলতে এখানে বাঘটার কথা বলা হচ্ছে, এই ক্ষুধার্ত বাঘটার পাশ দিয়ে তুমি জাস্ট হেঁটে চলে আসলে, ঠিক আছে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এই বাঘটা তোমাকে কিছুই করলো না বা কিছুই বললো না, তোমার মধ্যে কী ব্যাপার রয়েছে, মানে তুমি কী জাদু জানো। হি আস্কড ভোলা গ্রান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো। তো এই পর্যন্ত প্যাসেজটা আমাদের দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, তার উত্তর লিখতে হবে এবং এর বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলাটা এখান থেকে পড়ে নিতে পারো। তো দেখো এখানে প্রথম কি প্রশ্ন দেওয়া আছে, নাম্বার এতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে, 1 × 2 = 2। নাম্বার 1 দ্য ফরেস্ট বিকেম ডার্ক অ্যান্ড সাইলেন্ট অ্যাট নাইট, প্রথম কী রয়েছে, অ্যাট মিড নাইট, অ্যাট লেট নাইট, উইথ নাইটফল, অর্থাৎ এখানে বলা হয়েছে কি দ্য ফরেস্ট বিকেম ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গলটা অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গিয়েছিল কখন, সেটা উইথ নাইটফল মানে রাত্রি পড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, ফরেস্ট বা জঙ্গলটা অন্ধকার এবং চুপচাপ হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে নাম্বার 2, আ গ্রুপ অফ মেন ওয়াজ অন দ্য মাউন্ট ফার অ্যাওয়ে আর লিটল অ্যাওয়ে নিয়ার বাই। তো কোনটা হবে, একদল মানুষ একটা উঁচু ঢিবির উপরে ছিল, কোথায়, লিটল অ্যাওয়ে মানে একটু দূরে, এটা সঠিক উত্তর হবে। নাম্বার বিতে প্রশ্ন দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের এই যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এগুলোকে সম্পূর্ণ করতে হবে শূন্যস্থানগুলোকে। প্রশ্নের মান 1 নম্বর করে, দুটির জন্য এখানে 2 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম দ্য টাইগার, অর্থাৎ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার দিক থেকে দৃষ্টি না সরিয়ে দ্য টাইগার, বাঘটা কী করেছিল, তারপরে সেটেল ডাউন আন্ডার আ বুশ, একটা ঝোপের নিচে বসে পড়েছিল, ঠিক আছে। পরের অংশটা আমাদের লিখতে হবে, যে প্যাসেজটা পড়লাম সেখানেই রয়েছে, তারপর থেকে আমাদের এই অংশটা আছে, তারপর থেকে এই অংশটা আমাদের লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে উইথ দ্য কুইং অফ ডাবস, মানে ঘুঘুর ডাকে কী হয়েছিল, ভোর হয়েছিল, তো ডন ব্রোক, উইথ দ্য কুইং অফ ডাবস ডন ব্রোক, ভোর হয়ে গিয়েছিল ঘুঘুর ডাকে। নাম্বার সিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, অর্থাৎ 25টা শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য। এখানে 1 নম্বর দেখে প্রশ্ন রয়েছে, হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, হু ওয়াজ বিওয়াইল্ডার্ড অ্যান্ড হোয়াই। তো বিওয়াইল্ডার্ড মানে হচ্ছে কি হতভম্ব, অর্থাৎ কে, হু মানে কি কে হতভম্ব হয়ে গিয়েছিল এবং কেন, হোয়াই মানে কি কেন। তো এখানে উত্তর কী হবে বা আনসার কী লিখবে, দ্য ফার্স্ট ম্যান হু ফ্রম হোম ভোলা গ্র্যান্ডপা ওয়ান্টেড ওয়াটার ওয়াজ বিওয়াইল্ডার্ড, অর্থাৎ দ্য ফার্স্ট ম্যান প্রথম মানুষটি, ফ্রম হোম যার কাছ থেকে, ভোলা গ্র্যান্ডপা ওয়ান্টেড ওয়াটার, ভোলা গ্র্যান্ডপা জল চেয়েছিল, ওয়ান্টেড মানে চেয়েছিল, ওয়াজ বিওয়াইল্ডার্ড, সেই লোকটাই কি হতভম্ব হয়ে গিয়েছিল। কেন হতভম্ব হয়ে গিয়েছিল, বিকজ কারণ হচ্ছে ভোলা গ্র্যান্ডপা সিম্পলি ওয়াকড, ভোলা গ্র্যান্ডপা সিম্পলি হেঁটে চলে গিয়েছিল পাস্ট দ্য হাংরি বিস্ট, পাস্ট মানে হচ্ছে অতিক্রম করে, দ্য হাংরি বিস্ট এই ক্ষুধার্ত বিস্ট বা ক্ষুধার্ত জন্তু বা ক্ষুধার্ত বাঘটার পাশ দিয়ে, বাট সারপ্রাইজিংলি কিন্তু বিস্ময়করভাবে, সারপ্রাইজিংলি মানে বিস্ময়করভাবে, ইট ডিড ভোলা গ্র্যান্ডপা নাথিং, এটা ভোলা গ্র্যান্ডপাকে কিছুই করেনি, এটা দেখে এই লোকটা হতভম্ব হয়ে গিয়েছিল। এরপর 2 নম্বরে, হাউ ডিড ভোলা গ্র্যান্ডপা নো ইন দ্য ডার্ক দ্যাট দ্য টাইগার ওয়াজ স্টিল দেয়ার, অর্থাৎ হাউ ডিড ভোলা গ্র্যান্ডপা নো, ভোলা গ্র্যান্ডপা কীভাবে জানতে পেরেছিল, ইন দ্য ডার্ক মানে অন্ধকারের মধ্যেও, দ্যাট দ্য টাইগার ওয়াজ স্টিল দেয়ার, যে বাঘটা তখনও সেখানে ছিল, এটা কীভাবে তিনি এই ভোলা গ্র্যান্ডপা জানতে পেরেছিল। তো আনসারটা কী হবে, বিকজ মানে কারণ, ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেয়েছিল, দ্য টাইগার মানে বাঘটি, বিটিং ইটস টেল, এর যে লেজ, সেই লেজটা কী করছিল, বিট করছিল মানে বাড়ি দিচ্ছিল বা আঘাত করছিল, অন দ্য ড্রাই লিপস, শুকনো পাতার ওপরে আঘাত করছিল বা বাড়ি মারছিল, সেটার আওয়াজ ভোলা গ্র্যান্ডপা শুনতে পেয়েছিল বা শব্দ শুনতে পেয়েছিল, এবং এটা শুনেই ভোলা গ্র্যান্ডপা বুঝতে পেরেছিল যে বাঘটা তখনও কিন্তু সেখানে ছিল। 3 নম্বরে হচ্ছে উইথ দ্য হেল্প অফ দ্য কুইং অফ ডাবস, অর্থাৎ
এরপর 2 নম্বরে রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে তোমাদের একটি লেসন 3 অ্যাটম সেখান থেকে একটি পোয়েম তুলে দেওয়া হয়েছে। এই পোয়েমটা তোমাদের কিছুটা অংশ দেওয়া হয়েছে এবং এটা পড়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এখানে কি বলা হচ্ছে, আই লাভ টু সি দ্য স্যাকিং টুইগ। দেখো এখানে কবি কি বলছেন, আই লাভ আমি ভালোবাসি, টু সি মানে দেখতে, দ্য স্যাকিং টুইগ স্যাকিং মানে হচ্ছে কম্পমান, টুইগ মানে হচ্ছে গাছের ছোট্ট ডাল, অর্থাৎ গাছের ছোট্ট ডালের যে কম্পমান কাঁপতে থাকা সেটা আমি দেখতে ভালোবাসি। এরপর দেখো ডান্স টিল দ্য শার্ট অফ এভ। তো এরা কী করে, ডান্স মানে হচ্ছে নাচ করতে থাকে, টিল মানে পর্যন্ত, দ্য শার্ট মানে হচ্ছে বন্ধ, অফ এভ বলতে এখানে ইভিনিং বা সন্ধ্যেবেলা, অর্থাৎ সন্ধে বন্ধ হওয়া পর্যন্ত এটা নাচতে থাকে। সন্ধে বন্ধ হওয়া পর্যন্ত বলতে সন্ধে পর্যন্ত আর কি, সন্ধে না হওয়া পর্যন্ত এই গাছের ছোট ডালগুলো নাচতে থাকে এবং সেটা দেখতে কবির ভালো লাগে, সেটা তিনি বলছেন। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। দ্য স্প্যারো মানে কি চড়ুই পাখি, অন দ্য কটেজ রিগ, কটেজ মানে হচ্ছে কুঁড়ে ঘর, ঠিক আছে, কুঁড়ে ঘরের যে চিমনি সেখানে যে চড়ুই পাখি থাকে, হুজ চার্প উড মেক বিলিভ, হুজ চার্প বলতে কিচিরমিচির, এই যে এই চড়ুই পাখির যে কিচিরমিচির আওয়াজ, উড মেক বিলিভ এটা বিশ্বাস করতে বলে বা বিশ্বাস করায় কি, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যে স্প্রিং মানে বসন্তকাল, ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই অর্থাৎ বসন্তকাল দ্রুত চলে যাচ্ছে অতিবাহিত হয়ে, ঠিক আছে, এই যে চড়ুই পাখির কিচিরমিচির আওয়াজ সেটাই কিন্তু বিশ্বাস করতে বলে। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। তো ইন সামার্স ল্যাপ মানে হচ্ছে কোল, সামার্স ল্যাপ মানে হচ্ছে গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই গ্রীষ্মের কোলে এই ফুলগুলিকে রেখে দিয়ে এই বা দায়িত্ব দিয়ে বসন্তকাল চলে যাচ্ছে, এটাই এই চড়ুই পাখির কিচিরমিচির আওয়াজ শুনে কিন্তু বোঝা যাচ্ছে বা বিশ্বাস করতে বলছে। এটাই হচ্ছে কবিতার অর্থটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এটা একবার এখান থেকে পড়ে নিতে পারো সম্পূর্ণ, ওকে, সম্পূর্ণ বাংলা অনুবাদটা। তাহলে এখান থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তরগুলো আমরা এবার দেখব। নাম্বার এতে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক উত্তর বাচ্চার টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর জায়গায় রয়েছে দ্য স্প্যারো স্যাট অন দ্য, অর্থাৎ চড়ুই পাখিটি বসেছিল কোথায়, হাউস টপ মানে বাড়ির ওপরে, কটেজ রিগ কুঁড়ে ঘরের সেই চিমনিতে, কটেজ ফ্লোর, তো সঠিক উত্তর অপশান বিয়েরটা হবে, কটেজ রিগ এখানে বসেছিল চড়ুই পাখিটা। নাম্বার 2 দ্য পোয়েট লাভস টু সি দ্য স্যাকিং টুইগ, অর্থাৎ কবি এই যে কম্পমান ছোট্ট ডালকে দেখতে ভালোবাসে, যেটা প্লে টিল দ্য স্টার্ট অফ ইভ, অর্থাৎ এটা সন্ধ্যা বন্ধ হওয়া পর্যন্ত প্লে মানে খেলতে থাকে। ডান্স টিল দ্য এন্ড অফ দ্য আফটারনুন, ডান্স টিল দ্য স্টার্ট অফ এভ, তো সঠিক উত্তর হবে অপশান সি এরটা, ডান্স টিল দ্য স্টার্ট অফ এভ, সন্ধ্যা বন্ধ হওয়া পর্যন্ত এটা যেটা নৃত্য করতে থাকে বা নাচ করতে থাকে, অপশান সি এরটা। নাম্বার বি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে নিজের প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেওয়া কী রয়েছে, হোয়াট উড দ্য চার্প অফ দ্য স্প্যারো মেক বিলিভ, অর্থাৎ এই যে হোয়াট উড দ্য চার্প অফ দ্য স্প্যারো মেক বিলিভ, অর্থাৎ স্প্যারো এই চড়ুই পাখির যে কিচিরমিচির আওয়াজ এটা কি বিশ্বাস করতে বলে বা কি বলে চড়ুই পাখির আওয়াজটা। তো দেখো উত্তরটা কী হবে, দ্য চার্প অফ স্প্যারো চড়ুই পাখির কিচিরমিচির আওয়াজ উড মেক বিলিভ মানে বিশ্বাস করায় বা বলে কি না, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, মানে স্প্রিং মানে বসন্তকাল দ্রুত অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, অর্থাৎ গ্রীষ্মের কোলে এই যে ফুলগুলোর দায়িত্ব দিয়ে বসন্তকাল চলে যাচ্ছে, এটাই এই চড়ুই পাখির কিচিরমিচির আওয়াজ শুনে বোঝা যায় বা এটাই সে বিশ্বাস করতে বলে। এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ এখানে রয়েছে। নাম্বার 3 রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে যেটা তোমাদের বইতে নেই, একটা আননন প্যাসেজ, এটাকে পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো প্যাসেজটায় কী দেওয়া আছে আমরা এখানে পড়বো একবার। দেখো প্রথমে বলা হচ্ছে লং অ্যাগো আর লফুল রুলার অফ আ ফ্রেঞ্চ প্রভিন্স হ্যাড বিন ডিপোজড বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার ফ্রেডারিক। তো লং অ্যাগো মানে অনেক দিন আগে, আর লফুল রুলার, লফুল মানে হচ্ছে যে আইন মেনে চলে আর কি, ঠিক আছে, আইনজ্ঞ একজন, রুলার মানে শাসক, অফ আ ফ্রেঞ্চ প্রভিন্স, ফ্রেঞ্চ বলতে ফ্রান্স, ঠিক আছে, ফ্রান্স প্রদেশের একজন শাসক, যে আইনানুগ একজন শাসক আর কি, হ্যাড বিন ডিপোজড তাকে ডিপোজড করা হয়েছিল বা তাকে তার সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার ফ্রেডারিক, তার ছোট ভাই যার নাম ফ্রেডারিক তে এই মানে ফ্রান্স প্রদেশের এই যে শাসক ছিলেন, ঠিক আছে, রাজা ছিলেন, তাকে সরিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। এরপর ড্রিভেন ফ্রম হিজ
ডিউকডম তার সেই রাজত্ব থেকে তাড়িত হয়ে কি হয়েছিল, দ্য ওল্ড ডিউক এই বৃদ্ধ রাজা প্লেড উইথ প্লেড মানে পালিয়ে গিয়েছিল আর কি, উইথ সেভারেল ফেথফুল ফলোয়ার্স তার কিছু সেভারেল না তার কিছু এই যে ফেথফুল মানে বিশ্বস্ত কিছু অনুগামীদের নিয়ে সে চলে গিয়েছিল। সেভারেল মানে সেভারেল মানে হচ্ছে কয়েকটা আর কি, কয়েকজন। টু দ্য ফরেস্ট মানে হচ্ছে জঙ্গলে, ওকে, অফ আর্ডেন আর্ডেন জঙ্গলে সে চলে গিয়েছিল। আর্ডেন হচ্ছে একটা জঙ্গলের নাম, সেই জঙ্গলে সে চলে গিয়েছিল। দেয়ার সেখানে হি লিভড সে থাকতো বা বাস করতো, আ হ্যাপি লাইফ মানে হ্যাপি লাইফ মানে সুখী জীবনযাপন সেখানে সে করতো। ফ্রি ফ্রম দ্য কেয়ার্স অফ দ্য কোর্ট অর্থাৎ কোর্ট মানে রাজপ্রাসাদ আর কি, রাজপ্রাসাদের কোনো কেয়ার্স ছাড়াই, কোনো ভয় বা কোনো দায়িত্ব ছাড়াই সে সেখানে মুক্তভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতো। হি ওয়াজ এবেল টু ডিভোট হিমসেলফ অ্যাট লিস্ট টু লার্নিং লেসন্স ফ্রম নেচার। তো হি ওয়াজ এবেল মানে তিনি সে সমর্থ হয়েছিল বা তিনি সমর্থ হয়েছিলেন, টু ডিভোট মানে নিজেকে হিমসেলফ মানে নিজেকে উৎসর্গ করতে, অ্যাটলিস্ট টু লার্নিং লার্নিং মানে হচ্ছে কি শেখা, শিখতে, লার্নিং লেসন্স মানে নতুন কিছু জিনিস শেখা বা কিছু শেখা, ফ্রম নেচার অর্থাৎ প্রকৃতির কাছ থেকে যে নতুন কিছু শেখা সেটা শেখার সে সুযোগ পেয়েছিল বা নিজেকে উৎসর্গ করতে পেরেছিল সেই জঙ্গলের মধ্যে। হিজ ডটার তার মেয়ে যার নাম হচ্ছে রোজালিন্ড, ওকে, রিমেন্ড সে থেকে গিয়েছিল, ইন দ্য প্যালেস এই রাজপ্রাসাদে থেকে গিয়েছিল, অ্যাজ আ কম্পেনিয়ন টু হার কাজিন। ঠিক আছে, এই রোজালিনের কাজিন মানে হচ্ছে তার কাকার মেয়ে আর কি, যে এই ফ্রেডারিক এর মেয়ে তার সঙ্গে থেকে গিয়েছিল এবং এই তার নাম হচ্ছে সিলিয়া তার সঙ্গে। ডিউক ফ্রেডারিক্স ডটার সে ছিল এই ডিউক ফ্রেডারিক্সের মেয়ে, তার সঙ্গে এই রাজার যাকে তাড়িয়ে দিয়েছিল তার মেয়ের নাম হচ্ছে এখানে এই যে রোজালিন, সে থেকে গিয়েছিল, ঠিক আছে, এই সিলিয়ার সঙ্গে। তো এরপর দেখো, দ্য টু গার্লস ওয়ার সেপারেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, যাদেরকে মানে ভাগ করা যায় না আর কি, ঠিক আছে, বিচ্ছেদ করা যায় না। তো এই দুটি মেয়ে ছিল অবিচ্ছেদ্য, যাদেরকে আলাদা করা যায় না। অ্যান্ড নাথিং হার ফাদার সেড অর ডিড কুড সেপারেট সিলিয়া ফ্রম হার ডিয়ারেস্ট ফ্রেন্ড অ্যান্ড সিস্টার রোজালিন্ড। তো এখানে কি বলা হচ্ছে দেখো, নাথিং হার ফাদার সেড অর ডিড অর্থাৎ তার বাবা বলতে এখানে এই যে ফ্রেডারিক এর কথা বলা হচ্ছে, ইনি যা কিছু বললেন বা যা কিছু করলেন কোনো কিছুই কুড সেপারেট তাদেরকে আলাদা করতে পারলো না, ডিড সেপারেট তাদেরকে আলাদা করতে পারলো না, ঠিক আছে, সিলিয়া ফ্রম ডিয়ারেস্ট ফ্রেন্ড অ্যান্ড সিস্টার রোজালিন্ড অর্থাৎ রোজালিন্ড এবং তার যে সিলিয়া এবং তার যে বন্ধু বা বোন রোজালিন্ড এই দুজনকে আলাদা করতে পারলো না, তার বাবা যা কিছুই বললো বা যা কিছুই করলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যাসেজ। তো এখান থেকে আমাদের প্রশ্ন রয়েছে, তার উত্তরটা আমরা দেখব। তার আগে এখানে তোমাদের প্যাসেজের বাংলা অনুবাদ তো দেওয়া আছে, চাইলে তোমরা এখান থেকে ভিডিওটিকে পজ করে এটা পড়ে নিতে পারো। এখন নাম্বার এতে দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। তো সঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক অথবা কেন ভুল তার সাপেক্ষে স্টেটমেন্ট লিখতে হবে প্যাসেজ থেকে তুলে নিয়ে। প্রশ্নের মান 2 নম্বর করে 2 দুগুণে এখানে 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে, রোজালিন্ড অ্যাকম্পানিড দ্য ওল্ড ডিউক। তো রোজালিন্ড কে ছিল, এই ওল্ড ডিউক বৃদ্ধ যে রাজাকে অপসারিত করা হয়েছিল তার সিংহাসন থেকে, তো সেই রাজার সঙ্গে তার মেয়ে রোজালিন্ড সেও কিন্তু অ্যাকম্পানিড হয়েছিল বা তার সঙ্গে গিয়েছিল সেই জঙ্গলে। তো সে যায়নি, সে কিন্তু প্যালেসেই থেকে গিয়েছিল, তার জন্য এটা ভুল হবে এবং এফ লিখব আমরা। এবং সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবি, রোজালিন্ড রিমেন্ড ইন দ্য প্যালেস অর্থাৎ রোজালিন্ড প্যালেসে থেকে গিয়েছিল, রিমেন্ড মানে কি থেকে যাওয়া, অ্যাজ আ কম্পেনিয়ন টু হার কাজিন সিলিয়া, তার যে কাজিন ছিল বা তার যে দিদি বা বোন ছিল সিলিয়া, তার সঙ্গে সে থেকে গিয়েছিল প্যালেসে বা রাজপ্রাসাদে। 2 নম্বর, দ্য ওল্ড ডিউক ড্রোভ হিজ ইয়াঙ্গার ব্রাদার অ্যাওয়ে ফ্রম হিজ ডিউকডম। এখানে বলা হচ্ছে দ্য ওল্ড ডিউক মানে বৃদ্ধ এই ডিউক বা বৃদ্ধ এই রাজা, ড্রোভ মানে তাড়িয়ে দিয়েছিল, হিজ ইয়াঙ্গার ব্রাদার তার ছোট ভাইকে, অ্যাওয়ে মানে দূরে, ফ্রম হিজ ডিউকডম তার রাজত্ব থেকে। এটা ভুল তত্ত্ব, রাজা এই ডিউককেই কিন্তু তার ভাই ইয়াঙ্গার ব্রাদার যে ফ্রেডারিক সে তাড়িয়ে দিয়েছিল। তো এটা এফ হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, লং অ্যাগো আ লফুল রুলার অফ আ ফ্রেঞ্চ প্রভিন্স হ্যাড বিন ডিপোজড বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার ফ্রেডারিক। ওকে, এটা লিখবি, এটা এই প্যাসেজের মধ্যেই রয়েছে, সেখান থেকে নিয়ে লিখতে হবে। নাম্বার বিতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে 2 দুগুণে 4 নম্বর। 1 নম্বর থেকে বলা হচ্ছে, হোয়াই ডিড দ্য ওল্ড ডিউক
old duke flee to the forest of Arden, who accompanied him. এখানে কি বলা হচ্ছে না, হোয়াই অর্থাৎ কেন ডিড দ্য ওল্ড ডিউক ফ্লি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, কেন এই বৃদ্ধ ডিউক আর্ডেনের জঙ্গলে পালিয়ে গিয়েছিল, আর হু অ্যাকম্পানিড হিম তার সঙ্গে আর কে কে গিয়েছিল, আর কে বা কারা গিয়েছিল। তো ওল্ড ডিউক ফ্লেড টু দ্য ফরেস্ট, বৃদ্ধ ডিউক ফরেস্টে চলে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল, অফ আর্ডেন অর্থাৎ আর্ডেনের ফরেস্ট বা আর্ডেনের জঙ্গলে, বিকজ কারণ হচ্ছে হিজ ইয়াঙ্গার ব্রাদার ফ্রেডারিক হ্যাড ডিপোজড হিম, কারণ তার ছোট ভাই ফ্রেডারিক তাকে ডিপোজ করেছিল বা ক্ষমতাচ্যুত করেছিল, তাকে সিংহাসন থেকে সরিয়ে দিয়েছিল। এবার বলা হচ্ছে হু অ্যাকম্পানিড হিম, তার সঙ্গে আর কে বা কারা গিয়েছিল। তো সেভারেল ফেথফুল ফলোয়ার্স অ্যাকম্পানিড হিম, তো সেভারেল মানে কয়েকজন, ফেথফুল অর্থাৎ বিশ্বস্ত, ফলোয়ার্স মানে অনুগামী, অ্যাকম্পানিড হিম তার সঙ্গে গিয়েছিল। 2 নম্বর হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ওল্ড ডিউক হ্যাপি ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। তো হোয়াই ওয়াজ দ্য ওল্ড ডিউক হ্যাপি ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ আর্ডেনের জঙ্গলে এই বৃদ্ধ ডিউক সুখী ছিল কেন। তো উত্তর কী হবে, দ্য ওল্ড ডিউক হ্যাপি ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, এই আর্ডেনের জঙ্গলে বৃদ্ধ ডিউক হ্যাপি বা খুশি ছিল বা সুখী ছিল, বিকজ কারণ হচ্ছে দেয়ার সেখানে হি ওয়াজ ফ্রি, সেখানে ছিল হচ্ছে মুক্ত, ফ্রম দ্য কেয়ার্স অফ দ্য কোর্ট, তার যে রাজপ্রাসাদের দায়িত্ব থেকে সে মুক্ত ছিল, অ্যান্ড হি ওয়াজ এবেল, এবং সে সমর্থ হয়েছিল, টু ডিভোট হিমসেলফ, নিজেকে উৎসর্গ করতে, অ্যাটলিস্ট টু লার্নিং লেসেন্স ফ্রম নেচার, প্রকৃতির কাছ থেকে শিক্ষা লাভ করার সে সুযোগ সেখানে পেয়েছিল, তার জন্য সে জঙ্গলে খুশি বা সুখী ছিল। নেক্সট হচ্ছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে 4 নাম্বার এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এখানে সঠিক আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে এই শূন্যস্থানগুলোকে। তো নাম্বার 1-এ কী দেওয়া আছে, হি ইজ ড্যাশ বেটার সিঙ্গার। তো হি ইজ ড্যাশ বেটার সিঙ্গার, এখানে আর্টিকেল বলতে এ অ্যান্ড দি এগুলো হচ্ছে আর্টিকেল, আর প্রিপোজিশন মানে ইন, অন, টু, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো এখানে আমাদের কি হবে, বেটার সিঙ্গার এর আগে কী হবে, বি, তার মানে এর আগে এ হবে, হি ইজ আ বেটার সিঙ্গার, সে একজন ভালো গায়ক। নাম্বার 2-এ প্লিজ কমেন্ট ড্যাশ দিস ম্যাটার, তো কী হবে, প্লিজ কমেন্ট অন দিস ম্যাটার, অর্থাৎ এই বিষয়ে কিছু মন্তব্য করো অনুগ্রহ করে, প্লিজ দেওয়া হচ্ছে তো অনুগ্রহ করে হবে। ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে নির্দেশ অনুসারে কাজ করতে হবে। দ্য টিচার সেড দ্য বয় হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, অর্থাৎ দ্য টিচার সেড দ্য বয়, শিক্ষক ছাত্রটিকে বলেছিল যে হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, গতকাল তুমি অ্যাবসেন্ট ছিলে কেন বা আসেনি কেন স্কুলে, ঠিক আছে। তো চেঞ্জ দ্য মার্ড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে। তো আমরা কী লিখবো, দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট প্রিভিয়াস ডে, যেহেতু এখানে এই যে অংশটা আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তো পরের অংশটা আমাদের কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, ঠিক আছে। এটা হি হ্যাড বিন অ্যাবসেন্ট প্রিভিয়াস ডে, এটাকে এখানে প্রিভিয়াস ডে হবে, ইয়েস্টারডে তার আগে, তো এখানে লিখবো আমরা প্রিভিয়াস ডে মানে আগের দিন। নাম্বার 2, দেখো প্লিজ কাম ইন, চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করে লিখতে হবে, প্লিজ কাম ইন মানে অনুগ্রহ করে ভেতরে আসো। এখন এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তোমরা কী করবে, এখানে লেট দিয়ে শুরু করতে হবে, অথবা ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন, তোমাকে ভেতরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে, এইভাবেও লিখতে পারি আমরা। এখানে ইউটাকে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে, যেহেতু ইউটা এখানে উজ্জ হয়ে আছে, অমিট আছে, তো আমরা এখানে ইউ দিয়ে লিখলাম। এরপর হচ্ছে 3 নম্বরে আই ড্যাশ, এখানে দেখো এই ভার্বগুলো দেওয়া আছে, সি, স আর হ্যাভ সিন দেওয়া আছে ইয়েস্টারডে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইট, এটাকে সঠিক ভার্বটা এখানে বসাতে হবে। তো কী হবে, আই ড্যাশ হিম ইয়েস্টারডে, এখানে দেখো ইয়েস্টারডে কথা বলা হচ্ছে, তো গতকালকের কথা বলা হচ্ছে, তো এটা পাস্ট টেন্সে লিখতে হবে। তো আই স হিম ইয়েস্টারডে, আমি গতকালকে তাকে দেখেছিলাম। এরপর আই অ্যাডমিটেড মাই মিস্টেক, আমি আমার যে ভুল সেটা স্বীকার করলাম। তো চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স বা সেন্টেন্স বা জটিল বাক্যে লিখতে হবে। তো আই অ্যাডমিটেড দ্যাট আই হ্যাড মেড আ মিস্টেক, আমি অ্যাডমিট বা আমি হচ্ছে স্বীকার করলাম যে আমি ভুল করেছিলাম একটা। নাম্বার সি, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোয়িং, তো এখানে এই যে ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে, এটার অর্থ হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার কি, অর্থাৎ যে আনসিন প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজের মধ্যে এর অর্থ দেওয়া আছে, সেটা খুঁজে নিয়ে লিখতে হবে এর অর্থটা। তো এখানে দেখা যাচ্ছে অ্যাংজাইটি, তো অ্যাংজাইটি মানে কি, অ্যাংজাইটি মানে হচ্ছে
কেয়ার্স অর্থাৎ উদ্বিগ্ন, ঠিক আছে, এরকম যেটা হবে এখানে লিখবে কেয়ার্স। এরপর নাম্বার 2-এ ডি ডিথ্রোন্ড। ডিথ্রোন্ড মানে ছুঁড়ে ফেলে দেওয়া বা ক্ষমতাচ্যুত করা। তো আমরা প্যাসেজের মধ্যে কী পেয়েছিলাম? ডিপোজড, অর্থাৎ তাকে রাজাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল বা তার সিংহাসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখানে ডিথ্রোন্ড এর অর্থ হবে ডিপোজড। সেকশন সি, রাইটিং স্কিল। এখানে রয়েছে দেখো, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার্স অফ স্ট্রিট ডগস। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে, অর্থাৎ নিচে কিছু হিন্টস দেওয়া আছে, সেগুলোর সাথে তোমাকে 120 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে যে হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগ। রাস্তার যে কুকুর তাদেরকে কেয়ার করার জন্য, তাদের যত্ন নেওয়ার জন্য তুমি কি করতে পারো, ঠিক আছে, তুমি কি করবে, কীভাবে তাদের যত্ন নেবে সে বিষয়ে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে 100টা শব্দের মধ্যে। এবং এখানে পয়েন্টগুলো রয়েছে কি, ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ডস স্ট্রিট ডগস, অর্থাৎ রাস্তার কুকুরদের প্রতি একটা ক্রুয়েল অ্যাকশন মানে হচ্ছে খুব নিষ্ঠুর ব্যবহার করা হয়। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদের প্রতি যত্ন নেওয়ার প্রয়োজনীয়তাটা কি সেটা লিখতে হবে। ওয়েজ অফ টেকিং কেয়ার্স অফ স্ট্রিট ডগস, মানে রাস্তার কুকুরদের কীভাবে আমরা যত্ন নিতে পারি সেই ওয়েজ মানে পদ্ধতিগুলো লিখতে হবে। এরপর হচ্ছে টেকিং দেম ইন টু আ রেস্কিউ সেন্টার, তাদেরকে একটা রেস্কিউ সেন্টারে বা নিরাপদ জায়গায় রাখার একটা ব্যবস্থা, ঠিক আছে, সেটা লিখতে হবে। এরপর গেটিং দেম ভ্যাকসিনেটেড, তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। ফিডিং দেম প্রপারলি, তাদেরকে সঠিকভাবে মানে খাবার দিতে হবে। কনক্লুশন, সেটির শেষে একটা উপসংহারের মতো লিখতে হবে। তো এইগুলো তথ্যগুলো দেওয়া আছে, এইগুলোর সাহায্যে আমাদেরকে লিখতে হবে একটি প্যারাগ্রাফ। তো আমরা মাই প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস মানে রাস্তার কুকুরের প্রতি যত্নবান হওয়ার আমার যে পরিকল্পনা, ঠিক আছে, সেটা আমরা এখানে লিখলাম। তো এরপর দেখো আমি কি লিখবো, ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস স্ট্রিট ডগস আর আ কমন ইস্যু ইন আওয়ার কমিউনিটিস, অর্থাৎ রাস্তার কুকুরদের প্রতি যে নিষ্ঠুর ব্যবহার, এটা হচ্ছে আমাদের পরিবেশে বা আমাদের পারিপার্শ্বিক ব্যাপার যেখানে রয়েছি আমরা, সেখানে একটা কমন ব্যাপার। একটা রাস্তার কুকুরদের প্রতি সবাই একটা নিষ্ঠুর ব্যবহার করে, তাদেরকে আঘাত করে, খেতে দেয় না, তাড়িয়ে দেয়, এরকম করে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ দেম, এবং তাদের কেয়ার করা বা যত্ন নেওয়া হচ্ছে একটি ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন আর কি, ঠিক আছে। অ্যাজ আ রেসপন্সিবল ইন্ডিভিজুয়াল, একজন দায়িত্ববান একজন ব্যক্তি হিসাবে, আই প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস ইন মাই কমিউনিটি, আমার পরিবেশে এই যে স্ট্রিট ডগদের বা রাস্তার কুকুরদের যত্ন নেওয়ার একটা পরিকল্পনা আমি নিয়েছি বা করেছি। আই উইল স্টার্ট, আমি শুরু করব, বাই প্রোভাইডিং ফুড অ্যান্ড ওয়াটার রেগুলারলি, অর্থাৎ এই কুকুরগুলোকে আমি কি করব, ফুড অর্থাৎ খাবার এবং জল এগুলো নিয়মিতভাবে আমি সরবরাহ করব বা দেব। আই উইল গিভ দেম শেল্টার, আমি তাদেরকে আশ্রয় দেবো, ডিউরিং ব্যাড ওয়েদার কন্ডিশন, যখন ওয়েদার কন্ডিশন খুব খারাপ থাকবে সেই সময়। আই প্ল্যান টু কোলাবোরেট উইথ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, অর্থাৎ আমি কোলাবোরেট করবো মানে হচ্ছে সমঝোতা করবো আর কি, ঠিক আছে, কাদের সঙ্গে, উইথ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যারা হচ্ছে পশু বা জীবজন্তুদের মঙ্গলের যে সমস্ত অর্গানাইজেশন বা সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে, ঠিক আছে, আমি কোলাবোরেট করব। মোর এভার, উপরন্তু, আই উইল ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল অ্যাবাউট ইট। তো মোর এভার মানে কি, উপরন্তু, আই উইল ক্রিয়েট মানে আমি সৃষ্টি করব, অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষের প্রতি একটা সচেতনতা সৃষ্টি করব, অ্যামং পিপল মানে মানুষজনদের মধ্যে, অ্যাবাউট ইট এটার সম্পর্কে, অর্থাৎ যাতে তারাও রাস্তার কুকুরদের প্রতি মানে ক্রুয়েল না হয়, নিষ্ঠুর না হয়, তাদের প্রতি সদয় হয়, এই বিষয়ে আমি কি করব, মানুষের মধ্যে সচেতনতা এটা জাগিয়ে তুলব। বাই ওয়ার্কিং টুগেদার, অর্থাৎ একসঙ্গে কাজ করে, উই ক্যান ক্রিয়েট, আমরা সৃষ্টি করতে পারি, আ বেটার এনভায়রনমেন্ট, একটা ভালো একটা পরিবেশ, ফর দিস অ্যানিম্যালস, এই পশু বা এই জন্তুগুলোর জন্য। তো এরকমভাবে আমরা লিখলাম। তো এটার বাংলার অর্থ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে বাংলাটা পড়তে পারো। পরেরটা দেখো এখানে রয়েছে, অথবা দিয়ে, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, অর্থাৎ কীভাবে অরেঞ্জ জুস মানে হচ্ছে কমলার জুস সেটা তৈরি করা হয়, ঠিক আছে, সে সম্পর্কে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে 100টা শব্দের মধ্যে। প্রশ্নের মান 10 নম্বর, এবং এখানে ফ্লো চার্ট দেওয়া আছে, এই চার্টের সাহায্যে লিখতে হবে। তো কী দেওয়া আছে দেখো, অরেঞ্জ বট ফ্রম দ্য মার্কেট, প্রথমে কী করা হয়, বাজার থেকে অরেঞ্জ বা কমলা লেবু কিনে আনতে হবে বা কিনে আনা হয়।
এরপর শর্টেড, এগুলোকে বাছাই করতে হবে। তারপর দেখো রোটেন ওয়ান্স রিমুভড, যেগুলো পচা সেগুলোকে ফেলে দিতে হবে বা সরিয়ে দিতে হবে। এরপর ক্লিনড, যেগুলো ভালো সেগুলোকে পরিষ্কার করতে হবে। পিল্ড, তারপর সেগুলোর খোসা ছাড়াতে হবে। তারপর দেখো পুট ইট জুসার, তারপর এগুলোকে জুসার এর মধ্যে দিতে হবে আর কি, যেখান থেকে আমরা জুসটাকে বের করব। তারপর জুস এক্সট্রাক্টেড, সেখান থেকে জুসটাকে নিষ্কাশন করা হবে বা বের করা হবে। এরপর সুগার অ্যান্ড প্রেজারভেটিভস অ্যাডেড, সেখানে কী করা হবে সুগার এবং প্রেজারভেটিভস, যাতে জুসটা তাড়াতাড়ি খারাপ না হয়ে যায় সেই জন্য সেখানে প্রেজারভেটিভস অ্যাড করতে হবে। পোর্ড ইন বোতল, তারপর সেটাকে বোতলের মধ্যে ঢালতে হবে। সিল্ড, তারপর সেটাকে সিল করে দিতে হবে। রেডি টু বি সোল্ড, তারপর সেটা সোল্ড মানে কি বিক্রি করার জন্য বা ব্যবহার করার জন্য সেটা তখন রেডি হয়ে গেল। তো এইগুলো তথ্য আমাদের দেওয়া আছে, এই তথ্যগুলোর সাহায্যে আমাদেরকে কিন্তু লিখতে হবে। দেখো আমরা লিখছি এর আনসারটা, প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুস, কমলার জুস তৈরির যে পদ্ধতি সেটা। তো অরেঞ্জ জুস ইজ আ হেলদি অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্ক, অর্থাৎ কমলার জুস হচ্ছে একটা স্বাস্থ্যবান এবং একটা মানুষকে রিফ্রেশ করতে পারে বা সতেজ করে তুলতে পারে এরকম একটা জুস। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইজিলি অ্যাট হোম, এবং এটাকে খুব সহজেই বাড়িতেই তৈরি করা যেতে পারে। তো তার জন্য কী করতে হবে, অ্যাট ফার্স্ট প্রথমে রাইপ অরেঞ্জেস আর ব্রড ফ্রম দ্য মার্কেট, প্রথমে মার্কেট থেকে আমাদের পাকা যে অরেঞ্জ সেগুলোকে কিনে আনতে হবে। তো দেখো এই যে প্রসেস অফ মেকিং, ঠিক আছে, এগুলো এই প্যারাগ্রাফ লেখার সময় সবসময় কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হয়, এবং ঠিক আছে, এবং এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়। প্রেজেন্ট টেন্সের যে প্যাসিভ ভয়েস সেটাতে লিখতে হয়, ঠিক আছে, সবসময়। তো সবগুলো দেখো প্রতিটা সেন্টেন্স কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসেই এখানে লেখা হয়েছে। তো প্রথমে আমরা বাজার থেকে আমাদের কি করতে হবে, এই পাকা যে অরেঞ্জ সেগুলোকে কিনে আনতে হবে। এরপর কি করতে হবে, দেন মানে তারপর দ্য অরেঞ্জেস আর শর্টেড, এরপর অরেঞ্জগুলোকে বা কমলা লেবুগুলোকে বাছাই করতে হবে। তারপর দেখো দ্য ডিফেক্টেড অ্যান্ড রোটেন ওয়ান্স আর রিমুভড, তারপর যেগুলো হচ্ছে পচা এবং ডিফেক্টেড মানে খারাপ সেগুলোকে কী করতে হবে, রিমুভ করতে হবে বা সরিয়ে দিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো আফটার দ্যাট, তারপর দ্য গুড অরেঞ্জেস আর প্রপারলি ক্লিনড উইথ ফ্রেশ ওয়াটার, তারপর হচ্ছে যে ভালো যেগুলো কমলা লেবু সেগুলোকে প্রপারলি ভালোভাবে পরিষ্কার করতে হবে, ঠিক আছে, ভালো পরিষ্কার জল দিয়ে সেগুলোকে ধুয়ে নিতে হবে। ল্যাটার, তারপর দে আর পিল্ড, তারপর সেগুলোকে খোসা ছাড়াতে হবে। দেন দিজ আর পুট ইনটু দ্য জুসার টু এক্সট্রাক্ট দ্য জুস, তারপর এগুলোকে জুসারের মধ্যে রাখতে হবে জুসটাকে নিষ্কাশন করার জন্য। আফটার দ্যাট, তারপর দ্য সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর মিক্সড উইথ দ্য জুস ইন দ্য রাইট প্রপোর্শন, তারপর সঠিক মাত্রায় বা যেটুকু যেরকম প্রয়োজন সেরকম মাত্রায় প্রিজারভেটিভ এবং সুগার এগুলোকে অ্যাড করতে হবে। নেক্সট দ্য মিক্সচার ইজ পোর্ড ইনটু বোতল, তারপর এই মিক্সচারটিকে বোতলের মধ্যে ঢেলে দিতে হবে। দেন দ্য বোটলস আর সিল্ড অ্যান্ড লেবেলড, তারপর বোতলগুলোকে সিল করতে হবে এবং লেবেল করে দিতে হবে। ফাইনালি অরেঞ্জ জুস ইজ রেডি অ্যান্ড ইজ সেন্ট টু দ্য মার্কেট ফর সেল, তারপর কী হলো, ফাইনালি মানে শেষ পর্যন্ত এই অরেঞ্জ জুসটা মানে তৈরি হয়ে গেল, ঠিক আছে, বাজারে পাঠানোর জন্য এবং বিক্রি করার জন্য। তো এরকমভাবে আমরা লিখলাম পয়েন্ট করে করে। তো এটার বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলাটাও পড়তে পারো। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর আমরা আলোচনা করলাম। এটা 1 নম্বর সেট আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর আরও কয়েকটি সেট আমি তোমাদেরকে দেবো, প্রতিটা সেট তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, আর যদি এই প্রশ্নদের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখানে যারা প্রথমবার ইনস্টল করবে তারা কিন্তু রেজিস্টার করতে হবে তাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট এখানে লিখবে, ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি নিজের এরিয়ার নাম লিখবে, তারপর পাসওয়ার্ড দেবে, নিজের মতো একটা পাসওয়ার্ড তৈরি করে লিখবে, তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এই সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। আর যারা আগের থেকে ইনস্টল করে রেখেছো অ্যাপটিকে তারা আপডেট করে নেবে। তারপর অ্যাপের মধ্যে গিয়ে তোমরা কিন্তু অ্যাপের মধ্যে যে ফ্রি কোর্স এবং পেইড কোর্স রয়েছে চাইলে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।